আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন। পেঁয়াজ আলুর পর এবার সিন্ডিকেটের কবলে পড়েছে ভোজ্য তেল। খোলা সয়াবিন ও পাম তেলের দাম এক মাসের ব্যবধানে লিটারে বেড়েছে 20 টাকার মতো। সয়াবিন তেলের লিটার এখন 172 টাকা, পাম অয়েল 162। এই দর বৃদ্ধিতে ভোজ্য তেলের বাজারে তৈরি হয়েছে এক অস্বাভাবিক চিত্র, যেখানে বোতলজাত তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি। বোতলজাত সয়াবিন তেলের লিটার এখন 167 টাকা, কিছু দোকানে গায়ের মূল্যের চেয়ে বেশিতে 170 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলু ও পেঁয়াজের দাম রয়েছে ঊর্ধ্বগতির দিকে। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। এতে টানা কয়েক মাসের অস্থিরতা কিছুটা কমেছে। শীতকালীন শাকসবজির আসতে শুরু হওয়ায় কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে কারণ বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী শরীয়ত খান ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। প্রথমে যাব শরীয়ত আপনার কাছে। শরীয়ত, জানাবেন বাজারে ভোজ্য তেলের কোনো সংকট আছে কিনা এবং সেই সাথে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? আমরা যেটা দেখতে পেরেছি যে আসলে ভোজ্য তেলের তেমন সংকট নেই, কিন্তু হঠাৎ করেই কিন্তু গত 2-1 দিনের মধ্যে প্রায় প্রতি সব রকম তেলে 20 থেকে 30 টাকা করে বেড়েছে। তো তারা বলছেন যে আসলে সংকট তৈরি করা হচ্ছে বা সিন্ডিকেটের কারণেই মূলত হঠাৎ করে এই তেলের দামটা বাড়ানো হয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন বাকি যে পণ্যগুলো, বেশিরভাগ পণ্যের দাম কিন্তু নিম্নমুখী। যেহেতু শীতের সবজি আসতে শুরু করেছে, সবজির দামটা কিছুটা কমছে। এছাড়া আলুর দামটা শুধুমাত্র এখনও 70 টাকা রয়ে গেছে, কারণ এখানেও তারা বলছেন যে নতুন আলু যদি বাজারে আসে সেক্ষেত্রে আলুর দামটাও কমে যাবে। এছাড়া পেঁয়াজের দামও কিছুটা কমে এখন 120 টাকা হয়েছে। তো আমরা যেটা দেখতে পেরেছি, আর চিনির দাম কমানোর জন্য যে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, এটা নিয়ে একটি ধূম্রজাল তৈরি হয়েছে। আমরা যেটা দেখতে পেরেছি মূলত গত এক সপ্তাহে চিনির দামও কিন্তু 5 টাকা করে কমে এখন 130 টাকা হয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখেছি যে কাঁচা সবজি, বিভিন্ন শীতের সবজি আসছে, শাকসবজি আসছে, তো সবগুলোর দামই কিন্তু কমতির দিকে। এছাড়া চালের দামও যা ছিল তাই রয়ে গেছে, মাছ মাংসের দামও প্রায় অপরিবর্তিত। তো এখন পর্যন্ত বাজারে কিন্তু তেমন সংকট নেই বা তেমন দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা তারা নেই। যেই সম্ভাবনাটি হয়েছে আলুর ক্ষেত্রে, সেটি আলুর নতুন আলু আসার পরই কিন্তু আলুর দাম অনেকটা কমে যাবে বলে তারা আশা করছেন। তো আমরা এই ঢাকার পরিস্থিতি এটা দেখলাম। তো আমাদের আরেকজন প্রতিনিধি আরিফুল ইসলাম রয়েছেন বরিশালে, আমরা এখন সেখানকার পরিস্থিতি একটু জানবো। আরিফুল। জি শরীয়ত, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঢাকার চিত্র যেটি বলছেন, বরিশালে কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি এখন আছি বরিশালের সবচেয়ে বড় কাঁচা বাজার, যেটি পাইকারি, এখান থেকে কিন্তু বিক্রি হচ্ছে এবং গোটা বরিশালের কিন্তু চাহিদা মেটাচ্ছে এখান থেকেই। তো দিনের চিত্রটি একটু আপনাকে বলে রাখি। গতকালকে শুক্রবার এবং আজকে শনিবার, এই যে 24 ঘন্টার বাজার পরিস্থিতি, এর মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ গতকালকে যেই দামগুলো ছিল, আজকে কিন্তু অনেকাংশেই কাঁচা বাজারের দামটি কিছুটা হলেও কমেছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। তবে যেগুলো মুদি দোকানি, সেখানে কিন্তু কোনো বাজারের তারতম্যতা লক্ষ্য করেনি। মুদি দোকানি বারবারই বলে যাচ্ছেন যে যেহেতু তারা সাপ্তাহিকভাবে বাজার করছে, সুতরাং সেই বাজারগুলো তারা খুচরো দোকানে বিক্রির পর পুনরায় আবার পাইকারি দোকানে যাবে, এরপরেই মূলত তাদের প্রভাবটা পড়বে। একটু দেখাতে চাচ্ছি বরিশালের বহুমুখী সিটি মার্কেট, এটি কিছু কাঁচা বাজারের জন্য প্রসিদ্ধ বরিশালে। এবং এখানে এসে আমরা যে তথ্যটি পেয়েছি যে এইখানে যেই মূল্যটি পাওয়া যাচ্ছে, খুচরো বাজারে গিয়ে কিন্তু তার অধিক মূল্য দেখা দিচ্ছে। আমরা খুচরো ব্যবসায়ীর সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে এখান থেকে মাল ক্রয় করার পরে তাদের আড়তদারি শুরু করে এবং তাদের সারাদিনের যে পারিশ্রমিক, এই কারণেই আসলে বৃদ্ধি পাচ্ছে এবং এই মালের ভিতরে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু মূল মুনাফার সাথে যুক্ত হচ্ছে। ফলে ভোক্তা পর্যন্ত গিয়ে যেই মালটি পৌঁছতে হয়, এখানে আমরা কথা বলছিলাম বেগুন যেটা 70 টাকা, কিন্তু বাহির কিন্তু আজকে বাজারে, খুচরো বাজারে দেখেছি যে সেটা 90 টাকা। এরকম কিন্তু প্রতিটি দ্রব্যমূল্যই কিন্তু অনেক ধরনের ঊর্ধ্বগতি, অর্থাৎ খুচরো বাজারের সাথে পাইকারি বাজারে কোনো মিল নেই। এই ঠিক একই রকমের যখন আমরা কথা বলছিলাম ডিমের বাজারে, ডিমের দোকানটিতে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে সেই যে গত 15 দিন আগে
প্রতি 4 টাকা করে বেশি, সেই দাম কিন্তু এখন পর্যন্ত কমেনি। গরুর মাংস একই দামে রয়েছে, খাসির মাংস একই দামে রয়েছে, শুধুমাত্র এই শাকসবজির দামটাই ওঠানামা করছে। তার একমাত্র কারণ যেহেতু শীত মৌসুম চলছে এ কারণে। তবে এখন পর্যন্ত কিন্তু চালের দামটাও কমেনি। আপনি জানবেন যে বরিশালের মানুষ, বরিশালে কিন্তু চাল উৎপাদন হয়, কিন্তু এই উৎপাদনের পরেও কিন্তু চালের দামটি কোনো পরিবর্তন নয়। তো সব মিলিয়ে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বাজার মনিটরিং এর যে বিষয়টি সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেকটাই উদাসীন। তবে যদি সঠিক মনিটরিং ব্যবস্থা হয় তাহলে কিন্তু বাজার পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে, বিশেষ করে যেগুলো পাইকারি বাজারগুলোতে চাল, ডিম, আলু, এপিএস এইসবের ক্ষেত্রে। আর এই ছিল মিতু এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিন্ডিকেট করে নির্ধারিত দামের থেকে অতিরিক্ত দামে বীজ আলু বিক্রির অভিযোগ উঠেছে জয়পুরহাটে। ভুক্তভোগীরা জানায় একদল অসাধু বীজ আলু ব্যবসায়ী নির্ধারিত দাম থেকে প্রতি বস্তায় ১,২০০ টাকা বেশি নিচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে ক্ষুদ্র ব্যবসায়ীদের দুষছেন ডিলাররা। জয়পুরহাট থেকে রাশেদুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন ইবুল কায়েস। আলু উৎপাদনে দেশের তৃতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। এখানকার উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় সারা দেশে। তবে সম্প্রতি জেলায় আলু উৎপাদন মৌসুম হলেও আলু বীজ বপনে আগ্রহ কম চাষিদের। অভিযোগ আছে একদল অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে আলু বীজ বিক্রি করছে। ব্র্যাকসিডের জাতভেদে 40 কেজির প্রতি বস্তা আলু বীজ 29 থেকে 3200 টাকা দাম নির্ধারণ করা হলেও বাজারে বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকায়। ফলে অনেকটা বাধ্য হয়েই বেশি দামে আলু বীজ কিনছেন চাষিরা। ডিলারশিপ এটা বিক্রি করছে 4,000, 4200, 4500, যার কাছ থেকে যেমন বিক্রি করতেছে। বড় বড় ব্যবসায়ীরা ধরেন সার সিন্ডিকেট করতেছে, আলুর বীজ সিন্ডিকেট করতেছে। সিন্ডিকেট কোনোভাবে ভাঙা যায়নি। এই সিন্ডিকেটের কারণে কৃষক চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ক্ষুদ্র ব্যবসায়ীদের দুষছেন ডিলাররা। অরিজিনাল ব্যবসায়িক ছাড়া পান ব্যবসায়িক ও বীজ ব্যবসায়িক হয়ে গেছে। একজন কাপড় ব্যবসায়িক ও বীজের রিটেলার হয়ে বসে আছে। কেন এগুলান হচ্ছে? যারা এরকম অসৎ ব্যবসায়ী তাদেরকে সরকারের যারা প্রতিনিধি, কৃষি অফিস, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক মহোদয়, ওনারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন এবং ব্যাপকভাবে তদারকি করছেন। নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কোনো ডিলার বা সাব ডিলার বা কোনো ব্যবসায়ী কৃষকের কাছে উচ্চ মূল্যে বীজ আলু বিক্রয় করে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বীজের যাতে কোনো সমস্যা না হয়, ঘাটতি না হয়, আমরা বিভিন্ন কোম্পানি, বেসরকারি উদ্যোক্তা এবং প্রশাসন সহ আলোচনা করেছি, মিটিং করেছি। এবছর জেলায় 44,000 হেক্টর জমিতে আলু চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় 60,000 মেট্রিক টন। ইমরুল কায়েস, RTV। সাইকেল চুরিতে বাধা দেয়ায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে একদিন পর শাহাদাত আকবর শান্তর মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় হাজারীবাগ থানার ওসি বলেন, মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইফতেশামুল গনি। সময়ের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের দৌরাত্মে ঝরে গেল আরেকটি প্রাণ। আদরের ছোট ভাইকে হারিয়ে এভাবেই বারবার আর্তনাদ করছেন নিহতের বোন। গামছাটা মুখ বাইন্ধা রাখছে, চাকু এমন ভাবে ঢুকাইছে আমার ভাই ফুসফুসিতে লেগে গেছে, ফুসফুসিতে আমার ভাইরা বাঁচতে দিল না। ব্যক্তিগত শত্রুতার জের ধরে এলাকার কিশোর গ্যাং সদস্যরা এই হত্যা করেছে অভিযোগ পরিবারের। আমার বাচ্চারা আমি পক্ষে করে এমনি করে লেগেছি, এমনি করে আনতে পারি না। আমি চাই এখন সুস্থভাবে বিচার চাই, আমি ফাঁসি চাই, ফাঁসি চাই। বৃহস্পতিবার রাতে সাইকেল চুরি করতে আসা কিশোর গ্যাংকে ধাওয়া দেয় শান্ত। তাদের ছুরিকাঘাতে আহত হয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেলে মারা যায় সে। সম্প্রতি হাজারীবাগে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে, যার কারণে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে অভিযোগ স্থানীয়দের। একটা মানুষেরও ভোটার আইডেন্টি নেই, আর এই সব মানুষ সেই জায়গায় ঢাকা শহরে ছিনতাই মুনতাই কইরা, বাসা বাড়িতে কাজকাম কইরা, স্বর্ণমূল্য লুটপাট কইরা, ছিনতাই মুনতাই মানুষ মেরা জায়গা। একটা ঝং পরা চাকু ছিল, ওই চাকু দিয়ে আমাদেরকে আঘাত করছে। ওকেও মনে করেন যে পার মারছে। কিশোর গ্যাংয়ের আপনারা কিভাবে কি করবেন, এটা অবশ্যই আইনের আওতা আনা উচিত। এখানে কেউ কোনো প্রশাসনের লোক আসতেছে না। সন্ধ্যার পর থেকে শুরু হয়, ঠিক আছে, রাত অবধি পর্যন্ত গাড়ি থামায়া দেখা যাচ্ছে যে বাচ্চাদের হাতে দেখা যাচ্ছে বড় বড় চাপাটি বা যে কি আরো আনুষঙ্গিক অস্ত্র টস্ত্র ঠেকায়া নিয়ে যায়। এগুলো কর্মকাণ্ডগুলো যাতে ভবিষ্যতেও না হয়, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একান্তভাবে আর কি অনুরোধ থাকবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে আটক করার কথা জানায় পুলিশ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।
ইফতেসামুল গনি, RTV, ঢাকা। এদিকে রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতের সময় তুলে নেওয়া শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানী মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব। শনিবার ভোরে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ফারসানা আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ 1.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। শুষ্ক মৌসুমেও থেমে নেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গঙ্গাধর নদীর ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। বারবার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও কোনো আশ্বাস নেই পানি উন্নয়ন বোর্ডের। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রাজওয়ান শরীফ। কুড়িগ্রামের সীমান্ত উপজেলা নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের মানুষের দুঃখের নাম গঙ্গাধর নদী। যুগ যুগ ধরে এই নদীর কবলে পড়ে অসংখ্য মানুষ তার সর্বস্ব হারিয়েছে। শত আশ্বাস আর আশার বাণী শোনালেও ভাঙন রোধে এগিয়ে আসেনি কেউ। ফলে সর্বস্ব হারিয়ে আজ এখানে কাল অন্যখানে এভাবে দিন পার করছে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো। গেল কয়েকদিনে বালারহাট বাজার এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এরই মধ্যে বাজারের বড় অংশ সহ 1.5 শতাধিক বসতভিটা, 50 একর ফসলি জমি ও বিদ্যালয় নদীগর্ভে বিলীন। হুমকির মুখে অসংখ্য বসতভিটা, আবাদি জমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সহায় সম্বল হারানোদের আর্তনাদ যেন দেখার কেউ নেই। বরিয়ার কতবার 2বার 3বার টানলাম, এখন আর ইচ্ছা হয় না। মনে হয় যে এই দেশ ছেড়ে কোন দেশে চলে যাব, সে কোনো ঠিকানা নাই। এখন যাবো যে সে পয়সাটাও নাই। নদী ভাঙ্গে আমাদের সারখার করে ফেলাইছে, আমাদের কিছু করে খাওয়ার মতো বুদ্ধি নাই। পোলাহানি না খাবার আছে, মাদ্রাসা স্কুলের সব ভেঙে হয়েছে, বইরা হয়েছে, তোলা হারতাছে না, পরান হারতাছে না। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন স্থানীয়রা। এখনো নদী ভাঙতেছে, কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই। একটা প্রাইমারি স্কুল এবং একটা নুরানি মাদ্রাসা ইতিমধ্যে ভেঙে গিয়েছে। সরকারের কাছে আমি আকুলভাবে আবেদন করব এই এলাকার মানুষের পক্ষ থেকে, যাতে আমাদের এই নদী গঙ্গাধর নদী যেন আমাদেরকে বেড়িবাঁধ দিয়ে দেয়। কোনো প্রকল্প না থাকায় আপাতত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। যেখানে ভাঙনের কথা শুনলাম, এই বিষয়টি আমরা ভিজিট করে আমরা এখানে বরাদ্দ চাহিদা প্রেরণ করব। বরাদ্দ পাওয়া গেলে আমরা দরপত্রের মাধ্যমে কাজ বাস্তবায়ন করতে পারব। শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চায় ভুক্তভোগী সহ স্থানীয়রা। রেজওয়ান শরীফ, RTV। টেকনাফের শাহপুরের দ্বীপে সাগরের জোয়ারের ধাক্কায় ধসে পড়েছে 151 কোটি টাকার বেড়িবাঁধের সিসি ব্লক। এতে বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ছে শাহপুরের দ্বীপ এলাকায়। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় 40,000 মানুষের মাঝে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর রিপোর্ট জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। টেকনাফের পূর্ব দক্ষিণে নাফ নদী ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মাঝখানে শাহপুরের দ্বীপ। উপজেলার সাবরাং ইউনিয়নের প্রায় 40,000 মানুষের বাস এখানে। 2022 সালের মাঝামাঝি সময়ে দ্বীপটি রক্ষায় 151 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বেড়িবাঁধ। কিন্তু 2 বছর যেতে না যেতেই ভাঙন দেখা দিয়েছে বাঁধটিতে। জোয়ার আসলে সাগরের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এই অবস্থায় ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস আঘাত হানলে বেড়িবাঁধ বিলীন হয়ে শত শত ঘরবাড়ি, দোকানপাট সহ অবকাঠামো সাগরে তলিয়ে যাওয়ার আতঙ্কে দিন পার করছে দ্বীপের বাসিন্দারা। বেড়িবাঁধটা এই সেনাবাহিনীর দিকে বাজেট করে লুতে একটু দিলে আমার জনগণ সুবিধা হবে। আমরা তো এখন খুব আতঙ্ক। কোন সময় সাগরে দিয়ে আমাদের সাগরের 20-40,000 মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। এর আগেও বেড়িবাঁধের অভাবে একাধিক গ্রাম বিলীন হয়ে গেছে, নষ্ট হয়েছে অনেক ক্ষেতের ফসল। তাই এবার টেকসই বেড়িবাঁধ চান স্থানীয়রা। টেকনাফতি এই পর্যন্ত প্রায় 20,000 একর জায়গা লবণের শ্বাস করতে পারে নাই, ধানের শ্বাস করতে পারে নাই, পানের শ্বাস করতে পারে নাই। সুপারি বাগান, অনেক বাগান নষ্ট হয়ে গেছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে 2022 সালে নির্মিত এই বাঁধটি সম্প্রতি ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। প্রতিরক্ষা কাজ মেরামতের কাজ চলমান আছে এবং আমাদের বাকি অল্প কিছু জায়গা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার আমরা বাজেট আমরা বোর্ড এবং মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা আসলে আমরা আমাদের প্রতিরক্ষা কাজ মেরামতের কাজটা বাস্তবায়ন করতে পারবো সম্প্রতি ইনশাআল্লাহ। 2012 সালে জোয়ারের তোড়ে দ্বীপের পশ্চিম পাড়ার বেড়িবাঁধের 3 কিলোমিটার সাগরে বিলীন হয়ে যায়। এর দীর্ঘ 1 যুগ পর নির্মাণ করা হয় 3 কিলোমিটারের এই বাঁধটি, যা সম্প্রতি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
নুসরাত জাহান সিনথি, RTV। শীতের আমেজ শুরু হয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। পঞ্চগড়ের প্রকৃতিতে নেমেছে শীত। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। রাত থেকে কুয়াশা ঝরছে। হেডলাইট জ্বালিয়ে যানবাহনও ধীর গতিতে চলাচল করছে। কুয়াশা উপেক্ষা করে বের হওয়া নিম্ন আয়ের মানুষ কিছুটা বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গায় ভোরে কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিলছে এই জেলায়। ভোর 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.3 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে ঘন কুয়াশার জন্য ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। ভোরে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। প্রচন্ড কুয়াশা পড়েছে, হঠাৎ করেই জনজীবন ব্যাহত হচ্ছে। চারদিকে অনেক কুয়াশা দেখা যাচ্ছে না। চোখে আমি সাধারণত চশমা পরি, তো চশমার মধ্যে শীত পড়ে, সেই জন্য আমি দেখতে পাচ্ছি না। তো এখন আমাকে স্বাভাবিকভাবে চলার জন্য চশমা খুলে বের হতে হচ্ছে, এবং কনকনে শীত, শরীর শার্ট টাট সব ভিজে যাচ্ছে, সোয়েটার ভিজে যাচ্ছে। কুয়াশার কারণে হেডলাইট দেওয়ার পরও মাত্র কয়েক ফিট রাস্তা দেখা যাচ্ছে। আজকে সকালে উঠে দেখতেছি যে খুবই কুয়াশা, চারদিক দিয়ে শিরশির করে কুয়াশা পড়তেছি। মানুষ দেখা যায় না, ধানের ক্ষেত দেখা যায় না, এত কুয়াশা। খেলার খবরে ফুটবল প্রসঙ্গ। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে 1-0 গোলে হারা স্বাগতিক বাংলাদেশ যে কোনো মূল্যে দ্বিতীয় ম্যাচে জয় চাইছে। অপরদিকে মালদ্বীপ জয়ের ধারা বজায় রেখে সিরিজ জয় করেই দেশে ফিরতে চায়। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আরও জানাচ্ছেন রাফি আমিন। সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচ খেলোয়াড় থেকে সবার কণ্ঠেই ছিল 2-0-তে মালদ্বীপকে হারানোর আত্মবিশ্বাস। কিন্তু প্রথম ম্যাচে মালদ্বীপ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবলের বাস্তবতা। ফরোয়ার্ডের অভাব তো দীর্ঘদিনেরই, সেই সাথে মালদ্বীপের বিপক্ষে নেই রক্ষণের দুই ভরসা তারিক কাজী ও জামাল ভুইয়া। গোল মিসের মহড়ার পাশাপাশি প্রথম ম্যাচে তাই ফুটে উঠে দুর্বল রক্ষণের চিত্র। সে সুযোগে ম্যাচটিও নিজেদের করে নেয় মালদ্বীপ। প্রথম ম্যাচে ভালো খেলেও হারের পর দ্বিতীয় ম্যাচে যেভাবেই হোক জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর স্বাগতিকরা। আমরা যেভাবে ট্রেনিং করছি, কারণ আমরা ফার্স্ট ম্যাচটা ডিজার্ভ করি ম্যাচটা জিতার, সেকেন্ড ম্যাচটা খুবই আরো ভালোভাবে আমরা কামব্যাক করব, কারণ প্রত্যেকটা প্লেয়ারের এই কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি, যে আমরা খুব স্ট্রংলি কামব্যাক করব। অপরদিকে প্রথমবার ঢাকার মাটিতে বাংলাদেশকে হারিয়ে উজ্জীবিত মালদ্বীপ। দ্বিতীয় ম্যাচে সে ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের মাটিতে প্রথমবার সিরিজ জয়ও নিশ্চিত করতে চায়। রাফি আমিন, RTV। সংবাদ শেষ করব রাস উৎসবের খবর দিয়ে। পুণ্য স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গা স্নান ও শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হয়। 3 দিন ব্যাপী এ রাস মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়েছে। ভোরে জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রে গঙ্গা স্নান করেন পুণ্যার্থীরা। স্নানের আগে মোমবাতি, বেলপাতা, সিঁদুর সহ বিভিন্ন জিনিস সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। এই সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে অনুষ্ঠিত হয়েছে মহারাসলীলা। রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া মণিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব চলে রাতব্যাপী। রাস উৎসব দেখতে মণিপুরী সম্প্রদায় ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন হাজারো দর্শনার্থী। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।